Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to the second lecture on Tintern Abbey. That is a poem written by William Wordsworth, the forerunner of what is called Romanticism. Today, I will try my best to discuss the main themes of the poem Tintern Abbey, the main themes that have been reflected uh, in every line of the poem. We know that the poem consists of 162 lines, and the poem has been divided into three parts by the most of the critics. But as students of literature, you are free to criticize any literary work the way you like. একটা কবিতা, একটা নাটক, একটা শর্ট স্টোরি, একটা নভেল পড়ার পরে স্টুডেন্ট অফ লিটারেচার, সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে আপনাদের সকলেরই স্বাধীনতা রয়েছে যে কোনো ভাবে সেটাকে ব্যাখ্যা করার। এনিওয়ে, আমি সেই দিকে যাব না। ট্র্যাডিশনাল যে থিম গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা আলোচনা করব, আর একটা নতুন জিনিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এখানে এই কবিতাটার ভিতরে। The most of the themes that have been delineated and extracted by the so many critics, I'm going to discuss them. Nature and sublime. Sublime means beautiful, inspiring. William Wordsworth reflects on the beauty of nature and its restorative powers. আমরা প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, এবং আমি আমার দর্শকদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো যে এর উপরে যে ফার্স্ট লেকচার লাইন বাই লাইন যে আমি ব্যাখ্যা করেছি সেটা একটু দেখার জন্য, যেটার লিংক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো নেচার অ্যান্ড দি সাবলাইম, আমরা পাশাপাশি জানবো যে এই লাভ ফর নেচার বা ডেসক্রিপশন অন ন্যাচারাল beauty or description of the beauty of natural objects. This is one of the characteristics of romanticism that we mentioned in our last lecture. So ন্যাচারের বর্ণনা আছে 1 থেকে 22 লাইনের ভিতরে। এই কবিতাটার 1 থেকে 22 লাইনের ভিতরে যে ন্যাচারের বর্ণনা আছে, বিউটিফুল ডেসক্রিপশন অফ দি বিউটি অফ ন্যাচারাল অবজেক্টস, ওখানে আমরা দেখতে পাই 1 থেকে 22 লাইনের ভিতরে। ওয়ার্ডসওয়ার্থস ফিলোসফি অফ নেচার, সেখানে নেচার এজ এ টিচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ sees nature as a profound teacher that imparts wisdom and moral lessons. নেচার যে তার কাছে শিক্ষকের মতো, সেটা তিনি সেখানে বর্ণনা করেছেন। হিলিং পাওয়ার অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য পোয়েম emphasizes nature's restorative qualities. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেখানে বলেছেন যে তখন when I felt lonely in secluded place, আমি যখন একাকী থেকে, when I suffered from different types of pangs and pains and predicaments and weariness, বিভিন্ন ধরনের দুঃখ যাতনা যখন আমি মনে হতো, আমার মনের ভিতরে আমি এগুলো ফিল করতাম, দেন আই ট্রাইড মাই বেস্ট টু রিকালেক্ট দ্য ন্যাচারাল সিনারি, দ্য বিউটিফুল সিনারি of the natural objects that I enjoyed during my first visit in 1793. 5 বছর আগে 1793 সালে যখন আমি এই জায়গাটা ভ্রমণ করেছি, টেন্টার্ন অ্যাবের পাশে বা ওয়াই নদীর ধারে, যে ন্যাচারাল অবজেক্ট দেখেছি, বিউটিফুল সিনারি দেখেছি, সেটা আমি রিকালেক্ট করার চেষ্টা করেছি, এবং তারপরে আমার এটা এই যে রিকালেকশন অফ দি ন্যাচারাল বিউটি অফ দি ব্যাংকস অফ দি রিভার ওয়াই, এটা আমাকে হিলিং পাওয়ার হিসেবে কাজ করেছে। কানেকশন টু দি সাবলাইম, Wordsworth conveys a sense of awe and reverence for the natural world, which evokes feelings of the sublime. Sublime means beautiful, inspiring. Nature inspiring অবজেক্ট হিসেবে কাজ করছে তার মনে। দ্য রোল অফ মেমোরি, মেমোরি প্লেজ এ ক্রুশাল রোল ইন ওয়ার্ডসওয়ার্থস philosophy. He cherishes past experience in nature which shape his present understanding. This is one of the theme of the poem. Interconnectedness of all life. So this is another characteristic of, so another theme that has been reflected in this poem. Wordsworth emphasizes the unity between humanity and nature. এটাকে যে হিউম্যানিটি এবং নেচারের ভিতরে যে ইন্টারকানেক্টেডনেস, যেটাকে ইকো ক্রিটিক্যাল অ্যানালাইসিসও বলা হয়, আমরা সেটা পরেই আলোচনা করছি, একটা আলাদা টপিকই আছে এর উপরে, আমরা সেখানে গিয়ে দেখব। স্পিরিচুয়ালিটি ইন নেচার, that is another theme that we can see in this poem. The poem reflects a spiritual dimension where nature becomes a source of divine inspiration. আমরা দেখেছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ felt a presence of something that disturbs him, এই লাইনগুলো আছে একটু পরেই
আমরা সেগুলো দেখব। যে স্পিরিচুয়ালিটি, দ্যাট ইজ সামথিং সুপ্রিম পাওয়ার, the presence of something supreme power or God himself is discerned by William Wordsworth in the natural object, যেটাকে pantheism বলা হয়েছে। This is one of the themes that has been reflected in this poem also. এরপরে মেমোরি অ্যান্ড রিফ্লেকশন, রোমান্টিক এলিমেন্টস পোর্ট্রেট ইন টেন্ডার, এটা আলাদা করে একটা টপিক বড় আকারে দেয়া আছে, পরে আমরা সেটা আলোচনা করছি। স্পিরিচুয়াল অ্যান্ড দি ডিভাইন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সো দিস ইজ ওয়ান অফ দি মেইন, ওয়ান অফ দি ডিসকাসেবল সাবজেক্টস অফ টুডেজ লেকচার, যেটা আমরা শেষ করলাম। এরপরে থিম অফ প্যান্থেইজম অ্যাজ পোর্ট্রেট ইন টিন্টার অ্যাবি উইথ টেক্সচুয়াল রেফারেন্স। প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আপনারা যদি এই লেকচারটা শোনেন, তাহলে এই যে এখন আমরা দ্বিতীয়টা আলোচনা করবো, প্যান্থেইজম। প্যান্থেইজম ইজ নাথিং বাট the belief that God exists in natural objects. গড বা আল্লাহকে যে ন্যাচারাল অবজেক্টের ভিতরে সাগর, মহাসাগর, তৃণভূমি, তরুলতা, গাছগাছালি, নদীর ঢেউ, সাগরের ঢেউ, ঝর্ণা ধারা, এর ভিতরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে আল্লাহর অস্তিত্ব, গডের অস্তিত্বকে খুঁজে পেয়েছেন, সেটাকে, সেইটার যে বিশ্বাস, সেটাকে প্যান্থেইজম বলা হয়। সো প্যান্থেইজম ইজ দ্য বিলিফ দ্যাট গড এক্সিস্ট ইন ন্যাচারাল অবজেক্টস লাইক meadows and woods, then around ocean, then in the sky, in the mind of man, এগুলো আছে। এই সবগুলো আমি কোট করছি কবিতা থেকে। টেক্সচুয়াল রেফারেন্স এখানে দেয়া আছে, কোন কোন লাইনের ভিতরে এই প্যান্থেইস্টিক আইডিয়া আপনি পাবেন, সেগুলো দেয়া আছে। দি ইন লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন। আমরা জানি যে কবিতাটার পুরো নাম হচ্ছে, টিন্টার্ন অ্যাবের পুরো নাম হচ্ছে লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন অ্যাবে। তো এর ভিতরে প্যান্থেস্টিক আইডিয়া কোথায় আছে? নেচার এজ এ ম্যানিফেস্টেশন অফ দি ডিভাইন, অর্থাৎ গডের যে অস্তিত্ব কোথায় কোথায় আছে, সেই লাইনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ গডের অস্তিত্ব পাওয়া যায় নেচারের ভিতরে, এই সম্পর্কিত যে লাইনগুলো, সেখানে 97-98 নম্বর লাইন, দ্য ট্রাঙ্কুইল রেস্টোরেশন অফ দি সোল ফ্রম দি প্রেজেন্স অফ দি গড হেড ইন দি ওয়ার্ল্ড, লাইন্স 97-98, 97-98, ওকে। এরপরে আবার আপনি দেখবেন যে দ্য প্রেজেন্স অফ দ্য ডিভাইন ইন নেচার, এখানে লাইন, ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার। আমি বর্ণনাগুলো পড়ছি না, লাইনগুলো আপনারা একটু দাগায় নেবেন, তাহলে আপনাদের পড়ার জন্য ভালো হবে। ফর আই হ্যাভ লার্ন টু লুক অন নেচার নট অ্যাজ ইন দি আওয়ার অফ থটলেস ইয়ুথ, বাট হিয়ারিং অফেন টাইমস দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, নট হার্শ নট গ্রেটিং, though of ample power to chasten and subdue. So I have heard to look on nature not as in the hour of thoughtless youth, but hearing oftentimes still the still sad music of humanity. ন্যাচারের ভিতরে মানুষের ক্রন্দন রোল আমি শুনতে পাই, কোনো কিছুর উপস্থিতি আমি শুনতে পাই, সামথিং সাবলাইম, সামথিং অফ হাই কোয়ালিটি, সামথিং ডিভাইন, এগুলো এই লাইনগুলোর ভিতরে আছে। এরপরে দ্য প্রেজেন্স দ্যাট আই হ্যাভ ফাউন্ড ইন নেচার্স মোস্ট ইন্টিমেট সাব অ্যান্ড সেক্রেট প্লেসেস। এরপরে দেখেন আছে স্পিরিচুয়াল স্ট্রেংথ কোথায়, অ্যান্ড আই হ্যাভ ফেল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই লাইনগুলো দিলে আপনি A+ মার্কস পাবেন যে কোনো পরীক্ষাতে। অ্যান্ড আই হ্যাভ ফেল্ট এ প্রেজেন্স দ্যাট ডিস্টার্বস মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থটস। আমি কোনো কিছুর উপস্থিতি আমি পেয়েছি এর ভিতরে, নেচারের ভিতরে, যেটা আমাকে ডিস্টার্ব করে, আসলে ডিস্টার্ব করে না, দ্যাট হন্টস মি, আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়, ঠিক থাকতে দেয় না। সব সময় আমি এই যে জিনিসের একটা ডিভাইন স্পিরিটের উপস্থিতি পেয়েছি, অর্থাৎ গডের উপস্থিতি পেয়েছি ন্যাচারাল অবজেক্টের ভিতরে, দ্যাট ডিস্টার্বস মি, মানে দ্যাট হন্টস মি, HAUNTS, আমাকে সব সময় তাড়া করে নিয়ে বেড়ায়, কোনো নতুন কোনো কিছুর খোঁজ খোঁজ করতে শেখায়। এ সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজ, হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সানস। এই যে প্রেজেন্স, গডের উপস্থিতি, সুপ্রিম পাওয়ারের উপস্থিতি আমি পাই, সেটা কোথায়? সেটিং সান, অস্তায়মান সূর্যের ভিতরে, অ্যান্ড দ্য রাউন্ড ওশন, অথবা মহাসাগরের ভিতরে, অ্যান্ড দ্য লিভিং এর, অথবা বাতাসের ভিতরে, অ্যান্ড দ্য ব্লু স্কাই, অথবা নীল আকাশের ভিতরে, অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ ম্যান, অথবা আমি মানুষের মনের ভিতরেও পাই। দেয়ার ফোর এম আই স্টিল এ লাভার অফ দি মিডোজ অ্যান্ড দি উডস। এজন্য, যেহেতু এই মিডো মানে তৃণভূমি, উডস মানে বনবনানি, তারপর আছে মাউন্টেন অ্যান্ড অল দ্যাট উই বিহোল্ড ফ্রম দিস গ্রিন, এই পৃথিবীতে, সবুজ এই পৃথিবীতে যা কিছু দেখি, সবগুলোর ভিতরে যেহেতু এগুলো আমি দেখতে পাই, গডের উপস্থিতি দেখতে পাই, তাই আমি এটাকে, এগুলোকে ভালোবাসি। বিশাল ব্যাপার। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন ভালোবাসেন এগুলোকে, এইটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে যাননি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটা এটা বলে যাননি, কেন ভালোবাসেন এটাকে বলে যাননি। এখানে আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে আমি
প্রায় আরো 20 বছর 22 বছর আগে এই কবিতাটা পড়েছি। আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, বাট এইভাবে কখনো চিন্তা করে দেখিনি যেভাবে আমি এখন ভাবি। সেটা কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ felt the presence of God himself, or the existence of God himself in the natural objects. প্রাকৃতিক সব অবজেক্টের ভিতরে, নদী, সাগর, মহাসাগর, গাছপালা, তরুলতার মধ্যে গডের উপস্থিতি খুঁজে পেয়ে উনি এইগুলোকে ভালোবাসলেন। কেন ভালোবাসলেন এটা তিনি বলে যাননি। আমরা তো সাহিত্যের ছাত্র হিসেবে, ক্রিটিক হিসেবে, সমালোচক হিসেবে ভাবতেই পারি যে যেহেতু উনি গডের উপস্থিতি খুঁজে পেয়েছেন, তাই ওগুলোকে ভালোবাসার চেষ্টা করেছেন। কেন? যাতে গডকে পাওয়া যায়। তাহলে বুঝাই গেল, টু লাভ নেচার ইজ টু লাভ গড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ নেচার হচ্ছে টু লাভ নেচার ইজ টু লাভ গড। প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। যদিও ইসলামে এটা নেই, ইসলামে কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্ভবত সূরা আলে ইমরানের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিন, তোমরা পৃথিবীবাসীকে, আপনি পৃথিবীবাসীকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তো এটা হচ্ছে, এখন এটার সাথে এটা সাংঘর্ষিক অবশ্যই। শিরিক হবে কিনা সেটা পরের কথা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো আর মুসলমান ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন। কিন্তু তার ফিলোসফি অফ লাইফ হচ্ছে, যেহেতু তিনি এই ন্যাচারাল অবজেক্টস এর ভিতরে মানে আল্লাহর উপস্থিতি পেলেন, সুতরাং তিনি এটাকে আল্লাহ, তিনি আল্লাহকে পাওয়ার জন্য ন্যাচারাল অবজেক্টকে ভালোবাসা শুরু করে দিলেন। ন্যাচারাল অবজেক্টকে ভালোবাসার সুযোগ শুরু করে দিলেন। ন্যাচারাল অবজেক্টকে, এই চিন্তা করে যে ন্যাচারাল অবজেক্টকে যদি ভালোবাসি তাহলে আল্লাহকে পাওয়া যাবে, বিকজ আল্লাহ exists in natural object like meadows, mountains, woods, green, all the things that we behold from this green earth. এই এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন। এবং এটাকেই, এই যে নেচারের সাথে মানুষের যে সম্পর্ক, এটাকে আবার ইকো ক্রিটিসিজম বলা হয়। কিন্তু ইকো ক্রিটিক্যাল অ্যানালাইসিস আমি করেছি, নিচে আর একটা থিম আছে, আমি আপনাদের ভিডিওর সাথে এটা শেয়ার করে দিব, আপনারা একটু পড়বেন। তো এখানে আমি আর বেশি বর্ণনা করছি না, এগুলোই এর এর ভিতরে বারবার আছে। প্যানথিস্টিক ভিশন অফ, যেটা আমি অলরেডি আলোচনা করে আসছি, এটা ছিল দ্য কন্টিনিউটি অফ নেচার। একই মানে আলোচনা এর বারবার আছে, কন্টিনিউটি আছে, দো অ্যাবসেন্ট। আমি এখানে বলেই রাখি, আমার এই আলোচনার ভিতরেই আছে যে যেহেতু সিন্স উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফাউন্ড দ্য এক্সিস্টেন্স অফ গড ইন ন্যাচারাল অবজেক্টস, এজন্য 114 লাইনের পরে থেকে, 115 নম্বর লাইন থেকে 162 নম্বর লাইনের ভিতরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ অ্যাডভাইসড হিজ ফ্রেন্ডস নট টু ডিস্ট্রয় ন্যাচারাল অবজেক্টস। তার বন্ধুদেরকে বলেছেন, এই আস্তে আস্তে চলো, নেচারের ভিতর দিয়ে জোরে জোরে চলো না, নেচারকে ধ্বংস করো না, বিনা কারণে কোনো পাতাকে ছিঁড়ো না। এবং এক পর্যায়ে তার বোন ডরোথিকে বলেছেন যে, ডরোথি, মাই সিস্টার ডরোথি, মনে রেখো যে নেচার ডিড নেভার বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। কবিতার শেষের দিকে এটা আছে যে প্রকৃতিকে যে ভালোবাসে, প্রকৃতি তার সাথে বিশ্বাসঘাতকতা করে না। সুতরাং ইউ শুড লাভ নেচার, ইউ শুড ট্রাই ইউর বেস্ট টু বি দ্য ওয়ার্শিপার অফ নেচার। প্রকৃতির পূজারী হওয়া দরকার। আমি নিজেও প্রকৃতির পূজারী, তোমরাও প্রকৃতির পূজারী হয়ে যাও। এবং আমার কাছে যেটা মনে হয়, আপনারা এই নতুন কথাটা আপনাদের শিক্ষকদের সাথে শেয়ার করতে পারেন, যারা আপনাদের, যেনারা আপনাদেরকে পড়াচ্ছেন, যে কিভাবে আহ কিভাবে ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ লাইফটা, ফিলোসফি অফ নেচারটা আসলে কি। ফিলোসফি অফ নেচার হচ্ছে এক কথায় টু লাভ নেচার ইজ টু লাভ গড। প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, কারণ প্রকৃতির ভিতরে আল্লাহ বিরাজমান। প্রকৃতির ভিতরে যদি, যেহেতু আল্লাহ বিরাজমান, সুতরাং প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। এটা একটা নতুন সাবজেক্ট, যে সাবজেক্টটা আমি আসলে কোথাও পাইনি। এবং আমি এখানে বলে রাখি যে আমি একটা লেখা আমি লিখেছিলাম এই ব্যাপারে, যে টু লাভ নেচার ইজ টু লাভ গড। ওয়ার্ডসওয়ার্থিয়ান ফিলোসফি হচ্ছে প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে, ভালোবাসা হবে, কারণ আল্লাহ প্রকৃতির মাঝে বিরাজমান। এইরকম একটা আর্টিকেল আমি লিখেছিলাম, যেটা মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে গত কোরবানির ঈদের দিন আমি এই সংবাদটা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো সেটা আপনারা, আমার নাম যদি গুগলে গিয়ে লেখেন, মোহাম্মদ মোজাম্মেল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এইটা লিখলেই আমার গুগল স্কলারের যে অ্যাকাউন্ট আছে সেটা চলে আসবে, সেখানে আপনারা এই আর্টিকেলটা দেখতে পাবেন, পারলে একটু পড়ে নেবেন। তৃতীয় যে বিষয়টা আজকে আমি আলোচনা করতে চাই, আলোচনা না, মেনশন করবো শুধু, ক্যারেক্টারিস্টিক ট্রেটস অফ রোমান্টিসিজম। রোমান্টিসিজমের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, তার ভিতরে কোন কোন ক্যারেক্টারিস্টিক আমরা টিনটার্ন অ্যাবেতে পাই। এমফাসাইজ অন নেচার, যেটা অলরেডি আমরা বলেছি, এমফাসাইজ অন নেচার, সে নেচারের উপরে যে জোর দেয়া, সেটা আমরা
1 থেকে 2 লাইনের ভিতরে আছে। 5 years have passed 5 summers with the length of 5 long winters, এখানে আছে। এরপরে আপনি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা দরকার নেই, এটা আরেকটা কবিতা, এটা উই ডোন্ট নিড দিস ওয়ান। দ্য সাবলাইম, সাবলাইম ইজ ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, তার বর্ণনা আমরা এখানে পাই এই লাইনগুলোতে, 64 এবং 67 নম্বর লাইনগুলোতে। আপনারা একটু পড়ে নেবেন লাইনগুলো, কারণ আমি ভিডিও বড় হয়ে যাবে এই জন্য পড়ছি না। তারপর রেফারেন্স ফর দ্য পাস্ট অ্যান্ড মেমোরি, এটা আপনি পাবেন হলো, এটা দিস ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম, এটা আপনি 30 এবং 32 লাইনের ভিতরে পাবেন। এর পরেরটা হলো focus on individual and subjective experience, individuality and subjectivity, এটা this is another characteristics of romanticism, আমরা এটা জানি। তো সেটা আপনি কোথায় পাবেন? ইন্ডিভিজুয়ালিটি মানে ফার্স্ট পার্সনের বর্ণনা, আই দিয়ে বর্ণনা, উই দিয়ে বর্ণনা, এই যে দেখেন এখানে আই লেখা আছে। ইন্ডিভিজুয়ালিটি এবং সাবজেক্টিভিটি এটাই। তো এগুলো আপনি 94 97 লাইনের ভিতরে পাবেন। আরো আছে সেলিব্রেশন অফ ইমাজিনেশন, অর্থাৎ লাভ ফর ইমাজিনেশন, এটা দিস ইজ ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম, এটা 109 110 নম্বর লাইনের ভিতরে আছে। এরপরে আছে আরো 46 48 নম্বর লাইনে। এরপরে আপনি আরো আছে অন্য লাইনে দেখেন 67 68 নম্বর লাইনেও আছে এটার বর্ণনা। রিজেকশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবান লাইফ, দিস অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম, এটার বর্ণনা আপনি 48 থেকে 50 নম্বর লাইনে পাবেন। এরপরে রিজেকশন অফ ক্লাসিক্যাল ফর্মালিটি অ্যান্ড ইমব্রেস অফ সিম্পলিসিটি, সিম্পলিসিটি ইন এক্সপ্রেশন, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম। সারা কবিতাটা জুড়েই এটা আছে, মানে সহজ ভাষায় কবিতা লেখা, স্পেশালি 109 এবং 111 নম্বর লাইনে এটা আছে। এরপরে এটা শেষ হয়ে গেল। তারপরে ইকোক্রিটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ ইকোক্রিটিসিজম বলতে আমরা কি বুঝি? ইকোক্রিটিসিজম ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ লিটারারি অ্যান্ড কালচারাল স্টাডিজ দ্যাট এক্সামিন্স দ্য রিলেশনশিপ বিটুইন লিটারেচার, কালচার অ্যান্ড দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, লিটারেচার, কালচার, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং অথবা it focus on how natural environmental issues are represented in text and how literature reflects and shapes human attitudes towards the environment, এইটা হচ্ছে ইকোক্রিটিসিজমের মূল কথা। তো ইকোক্রিটিক্যাল অ্যানালাইসিস এটা সাম্প্রতিক একটা আবিষ্কার, যেটা মানুষ এখন করা ধরছে। বা ইকোক্রিটিসিজম, ইট ফোকাসেস অন হাউ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস আর রিপ্রেজেন্টেড ইন টেক্সটস অ্যান্ড হাউ লিটারেচার রিফ্লেক্টস অ্যান্ড শেপস হিউম্যান অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, এইটার পুরাটাই এই কবিতাটার ভিতরে আছে, যেগুলো আপনি আসলে আমার আমার এই এতক্ষণ অ্যানালাইসিস দেখেই বুঝতে পারবেন। আমরা এই কি অ্যাসপেক্টস, এটা আপনারা একটু দেখে নেবেন, এটা আমার আলোচনার বিষয় না। আমি এখানে দিয়েছি জাস্ট দেখার জন্য ইকোক্রিটিসিজমের কি অ্যাসপেক্টস গুলো কি, কিন্তু এই কবিতাটার ভিতরে কি কি ইকোক্রিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই দেখেন এখানে লিখছি অ্যান ইকোক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ টিন্টার্ন অ্যাবি। An eco-critical analysis of William Wordsworth's lines composed a few miles above Tintern Abbey focus on the relationship between the poet and the natural world. তাহলে ইকোক্রিটিসিজমের মূল কথা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ম্যান এন্ড নেচার, a relationship between man and nature, exploring themes such as nature's role in human identity, the impact of industrialization, and the spiritual connection to the environment. Eco-criticism examines literature through the lens of environmental consciousness, studying how nature is represented and how human interaction with the environment shapes and is shaped by literary works. এটা হচ্ছে মূল কথা ইকোক্রিটিসিজমের। তো এটা কিভাবে এর ভিতরে রিফ্লেক্টেড হয়েছে, পয়েন্ট বাই পয়েন্ট টেক্সচুয়াল রেফারেন্স সহ আছে এখানে। নেচার এজ এ সোর্স অফ হিলিং অ্যান্ড যেটা আমরা পড়ে আসলাম, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা আমাদের আজকের আলোচনা সেটা, এটা আমরা দেখেছি হিলিং পাওয়ার, নেচার কিভাবে হিলিং পাওয়ার হিসেবে কাজ করেছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন এই কবিতাটার ভিতরে যে আমি যখন একাকী থাকছি, আমার মনের ভিতরে ব্যথা বেদনা থাকছে, তখন আমি এই নেচারের কথা চিন্তা করেছি, যে বিউটিফুল ন্যাচারাল অবজেক্ট আমি এই ওয়াই নদীর ধারে টিন্টার্ন অ্যাবের পাশে আমি এনজয় করেছি 1793 সালে, সেটার কথা আমি যখন স্মরণ করেছি তখন আমি মনে প্রশান্তি পেয়েছি, হিলিং পাওয়ার হিসেবে কাজ করেছে। তাহলে ম্যান অ্যান্ড নেচারের ভিতরে যে রিলেশনশিপটা এখানে কিন্তু আছে, সেগুলো আপনি কোথায় পাবেন বর্ণনাটা? 3 থেকে 8 লাইনের ভিতরে। দিস ওয়াটার্স রোলিং ফ্রম দি মাউন্টেন স্প্রিংস উইথ এ সুইট ইনল্যান্ড মারমার, ওয়ান্স এগেইন ডু আই বিহোল্ড দিস স্টিপ অ্যান্ড লোফটি থটস, আমি আবার বারবার দেখি এই ন্যাচারাল অবজেক্ট গুলোকে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য। তাহলে মানুষের এবং নেচারের ভিতরে যে সম্পর্ক, এনভায়রনমেন্টের যে সম্পর্ক, সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, যেটা ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক ট্রেটস অফ ইকোক্রিটিসিজম। এরপরে 2 নম্বর হচ্ছে, এর আরো পাবেন 110 112 নম্বর লাইনে। এরপরে এ ক্রিটিক অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড আরবান, যেটা আমরা এর আগেও দেখে আসছি, এর বর্ণনাটা আপনারা কোথায় পাবেন? 94 এবং 97 নম্বর লাইনে।
এরপরে আছে 61 থেকে 63 নাম্বার লাইনে, এগুলো আপনারা দেখতে পাবেন। এরপরে পরের পয়েন্ট হচ্ছে নেচার এজ এ সোর্স অফ এনভায়রনমেন্টাল এথিক্স। এটা আমরা দেখিনি। দিস অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ট্রেটস দ্যাট উই ফাইন্ড ইন দিস পোয়েম। কোন লাইনে পাবো? অ্যান্ড আই হ্যাভ ফেল্ট, এই তো, এটা যেটা খুব বেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পোয়েম, নেচার এজ এ সোর্স অফ এনভায়রনমেন্টাল এথিক্স। Ecocriticism often explores how literature encourages a sense of ethical responsibility toward nature. In Tintern Abbey, Wordsworth's reverence for the natural world and his recognition of the vital role nature plays in human well-being can be interpreted as an implicit call for environmental stewardship. এটা আপনি কোন লাইনগুলোতে পাবেন? 94 থেকে 99। এরপরে আরো আছে 94 থেকে 97। পরের পয়েন্ট হচ্ছে নেচার অ্যাজ এ টিচার অ্যান্ড সোর্স অফ উইজডম, যেটা আমরা আগেও দেখে আসছি। দিজ আর দ্য থিংস দ্যাট বি অ্যান্ড দে আর গ্রেট। 55 থেকে 56, 55 56 লাইন। এরপর আছে লাইন 4, উইথ এ সুইট ইনল্যান্ড মারমার। এরপরে রিকগনিশন টু দি আইল টু দি ল্যান্ড অ্যান্ড নিড ফর ইকোলজিক্যাল অ্যাওয়ারনেস। এটা আপনারা পাবেন হচ্ছে 30 32 নাম্বার লাইন। আবার আছে 58 থেকে 60 নাম্বার লাইন। এটা ইকোক্রিটিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমরা প্রায় 4-5টা থিম এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি পরীক্ষাগুলোতে আপনাদের জন্য এগুলো বেশি কাজ দেবে। আপনারা এই পয়েন্টগুলোর উপরেই যদি পড়েন, তাহলে এনি কোশ্চেন, যে কোনো প্রশ্নই যদি পরীক্ষায় দেয় তা আপনারা আশা করি পারবেন। তবে বুঝে পড়ার চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ। বুঝে যদি পড়ার চেষ্টা করেন, প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন, তাহলে যে কোনো প্রশ্নই যদি পরীক্ষাতে আসে, you will be able to write the answer to the question that will be given in the exam in your university or in your college. তো আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের মতো লেকচার শেষ করছি। তবে আশা করছি আপনারা শুনবেন এবং অন্যজনকে শুনতে সহযোগিতা করবেন, অন্য কাউকেও শোনাবেন যদি আপনাদের ভালো লাগে। তো সে পর্যন্ত পরবর্তী আহ কোনো একদিন অন্য কোনো কবিতা, রোমান্টিক অন্য কোনো কবির কবিতা নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।